This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, রাত ৮টায় আপনার সামনে রয়েছে ঠোঁট কাটা প্রতিদিনের মতোই টানা ১ ঘন্টা। কি বলবে? শুরুতেই কৌশল শব্দটা আপনার সামনে আনি। এই শব্দটার মধ্যেই অভিসন্ধি লুকিয়ে থাকে। কৌশলে কারোর কোনো না কোনো অভিসন্ধি। কৌশল কখন দরকার পড়ে বলুন তো? কেন? অন্যকে প্যাঁচে ফেলতেই তো। আবার অনেক সময় নিজের নম্বর বাড়াতেও কৌশল লাগে, না হলে সকলে এমন উঠে পড়ে লেগে এত কথা বলছেন কেন? তালিকাটা বেড়েই চলেছে। ফিরহাদ, হুমায়ুন, আর এক হুমায়ুন, মদন, জাভেদ, সৌগত সবাই বলছেন। দলের মধ্যেই নানা মত। ঠোঁট কাটা তো, কারণ খুঁজতে গিয়ে মনে হচ্ছে সবাই হঠকারিতা করছেন না, মানে মুখ ফসকে বলে ফেলছেন এমন নয়, ভেবে চিনতে বলছেন। ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। এটা উনি বলেছেন, সঠিকভাবেই বলেছেন। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো পুলিশ মন্ত্রী হবে, খারাপ কিছু হবে না। অভিষেক একটা খুব পাওয়ারফুল ইঞ্জিন। এখন নতুন প্রজন্ম আমাদের দরকার আছে। এই সব বক্তব্যের পিছনে সুচিন্তিত অঙ্ক রয়েছে। কে কার ভজনা করছেন বুঝলেই স্পষ্ট হবে অঙ্কটা। আসলে সবাই ছুটছেন নম্বর বাড়ানোর প্রতিযোগিতায়, তাই যেমন খুশি বলো। দেখুন, চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য স, আর রুমালের মা। কি হলো? চশমা। সেই চশমা পড়লেই সব দেখা যাচ্ছে, আর খালি চোখে এ যেন কোন পথে যে চলি, কোন কথা যে বলি। শাসক দলের নেতাদের কথা বলছি। কেউ কেউ যা সব বলছেন তাতে বিরোধীরা নন, উল্টে তৃণমূলের নেতারাই ধমক দিচ্ছেন। যেমন দেখুন, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অভিষেক ব্যানার্জিকে ডেপুটি সিএম আর পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে একেবারে ঝাঁপ দিয়ে দিয়েছেন পায়ে। আজ আবার বললেন তার নেমসেক মানে আর এক হুমায়ুন কবির, একদা দুঁদে আইপিএস, এখন তৃণমূলের ঘরে। পুলিশের অভিজ্ঞতা যথেষ্ট। তিনিও বলছেন অভিষেক ব্যানার্জি ভালো পুলিশ মন্ত্রী হতে পারেন। আর মদন মিত্র, ও লাভলি, তিনি আবার আজ বেশ রুডলি বললেন। কি চলছে বলুন তো তৃণমূলে? আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। সেটা নিয়ে আমার কিছু বলার নেই, শুধু তিনি তার অবজারভেশন দিয়েছেন। তিনি এটা ভাগ্য ভালো যে তিনি নিজেও পুলিশ মন্ত্রী হতে চাননি। ঠিক আছে, মন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। ও যদি ভালো কথাও বলে, খারাপ কথাও বলে, তাহলেও আমি কোনো মন্তব্য করব না। কারণ আমি যেদিন হুমায়ুন কবিরের কথার উত্তর দেব, তারপরে আর আমার পলিটিক্স করার কোনো নৈতিক অধিকার থাকবে না। আচ্ছা, মুর্শিদাবাদের হুমায়ুন কবির তিনি কি হঠাৎই এসব বলতে শুরু করলেন? একদিন সকালে ঘুম থেকে উঠে মনে হলো আজ বলবো অভিষেককে নিয়ে, বলে ফেললেন? না, ওই যে বললাম কৌশল। সবটা বলছেন অঙ্ক কষে কষে, যোগ বিয়োগ গুণ ভাগ কষে। কোন অঙ্কে মিলবে, অঙ্কের যে মূল অঙ্ক সেটা প্রত্যেকে মিলে খুঁজছেন। কারণ টাইমিংটা দেখুন, রাজনীতির টাইমিং।
আজ বাদে কাল কি রদবদল অভিষেকের তালিকা অনুযায়ী। আর ঠিক তখনই দলের নাম্বার 2 হয়ে ব্যাট করে কবির সাহেব নিজের নাম্বার বাড়াতে চাইলেন না, আর সেই হুমায়ুনের বক্তব্যকেই তাচ্ছিল্য করে উড়িয়ে দিলেন আর এক বিধায়ক মদন মিত্র, সংক্ষেপে MM। হুমায়ুনের কথা উড়িয়ে দিলেও পরে আবার সামলেও নিলেন। ওই যে মাথায় তো অঙ্ক ঘুরছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক, এই যে কম্বিনেশন, মমতা বন্দ্যোপাধ্যায় কানু ছাড়া গীত নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার ফেস, ইজ আওয়ার ব্যানার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার উইপন, আমাদের অস্ত্র। কি বুঝলেন? রাজনীতি যখন যেমন তখন তেমন। আসলে মদনবাবু ভালোই জানেন একের পর আসে 2। তাহলে রাজনীতির নিয়মে 2 নম্বরই আগামীর নাম্বার 1, মানে অবভিয়াস চয়েস। এবার যে প্রশ্নটা করবো এটা আমার অত্যন্ত একটা নিজের করার ইচ্ছে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আমি 5-6 বছর আগে দেখেছি। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ম্যাচিওর্ড, একটা পরিণত রাজনীতিবিদ, এক দক্ষ সংগঠক। তো তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন? প্লিজ, আপনাকে কি এইসব কোশ্চেন করবার জন্য আপনি আমাকে ইন্টারভিউতে ডেকেছেন? না না, তো আগে আমি জানি নেতাদের আপনারা আগে থেকে কোশ্চেন তৈরি করে দেন, তারপরে তারা যেগুলো শিখিয়ে এসে উত্তর দেয়। এটা দল ঠিক করবে। ও দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। TV9 বাংলার মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেদিন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জবাবের কাটা ছেঁড়া করলে উত্তর মিলবে 3টে। 1, উত্তরসূরি ঠিক করবে দল। 2, দলের ডেডিকেটেড সোলজার মানে একনিষ্ঠ সৈনিক। আর 3, ছোট্টবেলা থেকে তৈরি করেছেন খোদ তৃণমূল নেত্রী। কি বুঝলেন? সেটা তো ভালোই বুঝেছেন বিজেপি নেতারাও। एक और परिवारवादी पार्टियां है जिसमें ममता बनर्जी अपने भतीजे को सीएम बनाना चाहती है। मारबे जतो काटबे जतो ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। এটা জোড়া ফুলের দল। এই মিথ্যাবাদী তো পিসিই মিথ্যাবাদী, তার ভাইপোটাও মিথ্যাবাদী। একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না, যেমন ঝাড় তার তেমন বাঁশ হয়। গত বছর 16ই জুন নবজোয়ার কর্মসূচি শেষ হওয়ার দিনই কথাটা বলেছিলেন মমতা ব্যানার্জি। 90 সালে হাজরায় আক্রমণের ঘটনার কথা। তখন 2 বছর বয়স, ও মার কোলে বসে সব ঘটনা শুনছে, এবং তারপরের দিন থেকেই ও কি করতো জানেন? একটা ঝান্ডা নিয়ে বলতো ও মানে কলেজে পাশ করার পর থেকে পলিটিক্সটা ডাইরেক্ট করে, অ্যাক্টিভলি করে। আমি চাই ওরা ভালো তৈরি হোক, ইয়াং জেনারেশনকেও দরকার আছে। তাহলে নতুন যৌবনের দূত অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দলের সেকেন্ড ইন কমান্ডের হাত ধরেই সংগঠনের রদবদল। আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি, ববিরা আছে, অভিষেকরা আছে, ওরা এমনি তৈরি হচ্ছে, তৈরি করছি যাতে আমার মৃত্যুর পরেও এরা এদের গেঁথে দেয় ভালো করে। আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। সামনেই রদবদল, ঠিক তখনই কবিরের অভিষেক ভজনা। ব্যক্তিত্বের কাছে বলবো যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। এবার তো বুঝতে পারছেন নম্বর বাড়ানোর প্রতিযোগিতায় কার কোন কৌশল। তাহলে রাজনীতির সাপলুডোয় লক্ষ্য একটাই, আর গন্তব্যে পৌঁছতে কোন পথে যে চলি। কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি, সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। কিন্তু কে মুখ্যমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আমার মনে হয় সে জানে না যে এটা আমাদের জুরিডিকশনে পড়ে না। এর জন্য কোর কমিটি আছে, এর জন্য পার্টির উচ্চস্তরের ব্যবস্থা রয়েছে। বন্দ্যোপাধ্যায় ভালো পুলিশ মন্ত্রী হবেন?
খারাপ কিছু হবে না, ভালোই হবে না আমার ধারণা। এক সময় না এক সময় হয়তো হবে না, ম্যাডামের বয়স হচ্ছে, এক সময় না এক সময় তো ছেড়ে দেবেন, দিতেই হয়, সবাইকেই ছাড়তে হয়। দাবি আমি রেখেছি, সেই সঙ্গে পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। আপনারা কি এটা ব্যক্তিগত অভিমত, এটা ওনার একদম পুরোপুরি ব্যক্তিগত অভিমত। এই ব্যাপারে আমাদের দলই বলবে, দলই সিদ্ধান্ত নেবে। এইসব কথা বলার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। প্রশাসনে আসলে কেমন হবে? খুব ভালো হবে, খারাপ হবে না। মানে যেহেতু উনি কম কথা বলেন, অনেক কম লোকের সঙ্গে মেশেন এবং খুব ভেবে চিনতে এই সমস্ত কথাগুলো বলেন। আর্টিকুলেট, ডেফিনেটলি আর্টিকুলেটেড। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, এই মন্তব্য এসব ব্যাপারে আমি মন্তব্য জীবনে করিনি, করবো না। আমাকে কখনো দেখেছেন মন্তব্য করতে? টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। আমি তো সরিয়ে রেখে ওনাকে হারিয়ে দিয়েছি। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির ছবি নিয়েও হেরেছি, আমি চেষ্টা করেও জেতাতে পারি। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। সেই বক্তব্য থেকে আমি সরে আসার কোনো প্রশ্ন নেই। আমি নিশ্চয়ই আমার দাবি আমি যথা সময়ে যথা জায়গায় যখনই সুযোগ পাবো তখনই দলের সর্বোচ্চ নেত্রীর কাছে এটা আবেদন করব। আমি দেখুন, কবে নাম্বার 2 নাম্বার 1 হবেন তার উত্তর সময় ছাড়া কারোর কাছে নেই। কিন্তু তার আগে ওই 2 আর 1-এর অঙ্ক মেলাতে গিয়ে বিধায়করা, নেতারা, সাংসদরা যেভাবে দৌড়দৌড়ি করছেন তা রীতিমতো নজর কাটছে। বঙ্গ রাজনীতি ওই দৌড়েই ঘুরপাক খাচ্ছে। দলের বিধায়ক হুমায়ুন কবিরের কড়া সমালোচনা করলেন ফিরহাদ হাকিম, চ্যালেঞ্জও ছুড়লেন, বললেন তৃণমূল নেত্রীর ছবি সরিয়ে ভোটে জিতে দেখান। হুমায়ুনও দমতে নারাজ। দেখুন, শুরুটা হয়েছিল কবে? কসবা কাণ্ডের পর। সেদিন কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করতে গেল সুপারি কিলার। বরাত জোরে রক্ষা পেলেন সুশান্ত ঘোষ। তারপরেই ঝাঁঝিয়ে উঠলেন ফিরহাদ হাকিম। কি বললেন? এনাফ ইজ এনাফ। হুমায়ুনের মন্তব্যে যখন রাজনীতি তোলপাড়, ঠিক তখনই সেদিনের কথা মনে করিয়ে দিলেন সুকান্ত মজুমদার। কিছুদিন আগে উনি বলছিলেন যে এনাফ ইজ এনাফ, তো বিদ্রোহের দম চলে গেল। তো কোন শহরে, কোন মেট্রোপলিটন শহরে এইভাবে আমরা দেখতে পাই যে একজন কাউন্সিলর, যিনি শাসক দলের কাউন্সিলর, তার উপরে এরকম গুলি চলছে? এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। এটা চলেনি, শুধু লক হয়ে গেছিল বলে। যদি লক না হতো তারপরে তো পুরো গুলিটা চলে যেত এবং কাউন্সিলর মোটামুটি মায়ের ভোগে চলে যেত। ফিরহাদ হাকিমের খাস লোক যে কাউন্সিলরের উপর গুলি চলেছিল। সব ব্যাপারেই পুলিশ করছিল। যেটার অভাব, ভীষণভাবে পুলিশের ইন্টেলিজেন্স কমে গেছে। আমরা যাদের খোঁচর বলি। কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। সৌগতদা কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া। তাকে দিয়ে কি কি কাজ করা হয়? চুন পান, বাজার, খাওয়া, রান্না, সে সৌগতদাকে সিকিউরিটি দেবে কখন? এটা কি হচ্ছে বলুন তো? এই সেদিন সৌগত রায়, মদন মিত্র একসঙ্গে, আজ আবার সেই সাংসদকে খোঁচা দলের বিধায়কের। কেন? বুঝিয়ে দিলেন মদন মিত্র নিজে। তবে এবার নিশানায় আর একজন। যেমন আমি শুনলাম আমাদের একজন দলের খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, প্রায় মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেভেলের লোক আর কি, তিনি দেখলাম বলেছে যে কে ছাত্র পরিষদের প্রেসিডেন্টটাকে কে আটকে রেখেছে এতদিন ধরে। শুধু
ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় 200 থেকে 250 ছেলেকে থ্রেট কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এতগুলো ছেলে আজকে সাসপেন্ড এক্সপেল হয়ে গেল, টিএমসিবি ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। কে মাথায় হাত দিচ্ছে? আমি তো অবাক হয়ে শুনলাম। আমি আবার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো আমরা কি পার্টি চেঞ্জ করেছি? দেখুন, এখানে আমি কোনো বিতর্কে ঢুকবো না। আমি শুধু এইটুকু বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পুরনো দিনের সিনিয়র নেতা, দক্ষ সাংসদ এবং দক্ষ আইনজীবী। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। আমি তো অবাক হয়ে শুনলাম। আমি আবার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো আমরা কি পার্টি চেঞ্জ করেছি? তো বললাম না, তা আমাদের পার্টির নাম কি? বল তৃণমূল কংগ্রেস। কিছু ছেলেমেয়ের কেরিয়ারকে বদনাম দিয়ে তাদের বলি দেওয়ার চেষ্টা করছে বাম, অতিবাম এবং সরকার বিরোধী কয়েকজন। সেই তার উল্টো দিকে আইনি লড়াই দিয়ে তাদের সুরক্ষিত করার, সেটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই, তারা আসছে আমার কাছে। সেদিকে কুণাল ঘোষ খেয়াল রেখেছে, কুণাল ঘোষ লক্ষ্য রাখছে, কুণাল আর আমার কম্বিনেশন সব করছি আমরা। মদনদাও সিনিয়র নেতা, যদি মদনদার কোনো কারণে মনে হয়ে থাকে কল্যাণদার কোনো বক্তব্য, তার কোনো জায়গায় কোনো বক্তব্য আছে, তাহলে কল্যাণদাকে ফোন করেই মদনদা বলতে পারেন, তারা তো বন্ধু বান্ধব। এই পার্টিতে কে কী হবে কে ঠিক করবে? ছাত্র যুব অভিষেক ঠিক করবে, এবং কোনোদিনই অভিষেক মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছু করে না। ফলে সবটাই মমতা এবং অভিষেক সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়। সবটাই সুপ্রিমো আর দলের নাম্বার 2 ঠিক করবেন। মদন মিত্র ব্যালেন্স করতে চাইলেন না, সে কবে থেকেই তো চলছে এই ব্যালেন্সের খেলা। সেদিন ছিল প্রবীণ নবীন, আর এখন আনুগত্য বনাম পারফরমেন্স। নানা মাপকাঠি সামনে রেখেই তো দলের রদবদল আসন্ন। তাই শ্যাম আর কুল 2 রাখতে চাইলেন প্রবীণ মদন মিত্র। অভিষেক একটা খুব পাওয়ারফুল ইঞ্জিন। অভিষেক 1000 হর্স পাওয়ার লাগানো একটা ইঞ্জিন, টকবক করে ফুটছে। কিন্তু আমার মনে হয় সেটা কোথাও লাগাবার আগে মুর্শিদাবাদ যে এমএলএ বলছে, তার মুখে একটা লাগাম লাগানো দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একটা অনেকটা দায়িত্ব নিয়ে নেন, তাহলে আমার মনে হয় এনাদের এই কৃষি ভাইপুর যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশন পশ্চিমবাংলার মানুষ অনেক উপকৃত হবে। সমস্ত বিশেষ করে আইসি এবং এসপি পোস্টিং ক্যামাক স্ট্রিট থেকে অনুমোদন হওয়ার পরে অর্ডারটা নামায়। কার্যত অলিখিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় 13.5 বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী। সময় সিএম এত ব্যস্ত থাকেন, আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না, বলতে পারি না। আমাদের নিজের কথা, আবেদন, নিবেদন আমরা সময় মতো পৌঁছাতে পারি না। এটা কি নবীন প্রবীণ দ্বন্দ্ব তৃণমূলে? একটা গাড়ি 15 বছর তার বডি ইঞ্জিন, আমি তোমার 70-80 বছরের গাড়ি দেখাবো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গাড়ি দেখাবো, যেগুলো কালকে কেনা গাড়িকে হার মানিয়ে দেবে। এত ভালো মেনটেন্যান্স করেছে। ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস মানে পরিষ্কার করে দিয়েছে, এস্টাবলিশ ডোনাল্ড ট্রাম্পের, যে বয়স কোনো ফ্যাক্টর নয় রাজনীতিতে। 78 বছর বয়সে যদি কর্মক্ষমতা থাকে, যদি পপুলারিটি থাকে, মানুষের গ্রহণযোগ্যতা থাকে, তাহলে সে জিতে আসতে পারে, দেশের প্রতিনিধি হতে পারে। মহাভারতের যুদ্ধে নবীন প্রবীণ মিলেই লড়াই হয়েছিল, সবাই ছিল লড়াইতে, এবং প্রত্যেকের লড়াইতে কাজ ছিল। প্রবীণদের লাগবেই, প্রবীণরা অনেক যুদ্ধ দেখেছে, তাদের অভিজ্ঞতা সব কিছুই লাগবে। অতএব এটার মধ্যে আলাদা কিছু নয়, সামগ্রিক সিস্টেমটা কন্ট্রোল বাই দি একটা ফ্যামিলি, ব্যানার্জি পরিবার। দেখুন, সাপ লুডোর খেলা যে চলছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই,
কিন্তু যে বিষয়টা মাথায় ঢুকছে না তা হলো এই যে ভজনা বলুন, নম্বর বাড়ানোর প্রতিযোগিতায় দৌড় বলুন, এই পুরোটা দলের ভিতরে করা যায় না, সবটা ক্যামেরার সামনে মিডিয়া ডেকে। কেন? তৃণমূলে কি ভিতরে বলার পরিবেশটা কমছে? বলা যাচ্ছে না। যে যাকে ভজনা করছেন তার কানে বার্তাটা পৌঁছানো নিয়েই তো কথা। সেটা তো অন্যভাবে গোপনে সন্তর্পণে করা যায়। হঠাৎ মাঠে নেমে খেলতে হচ্ছে কেন নেতাদের? এই প্রশ্নের উত্তর মিলছে না। আসলে বোধহয় হতে পারে এটা যার ভজনা হচ্ছে তার কানে পৌঁছানোর থেকেও বাকিদের কানে পৌঁছানোটা বেশি জরুরি। যেমন মিডিয়ার কান, তাহলে 5 কান হবে, আর বিরোধীদের কান, তাহলে এটা নিয়েই চর্চা হবে। ওই কুর্সি কা কিস্সা নিয়ে চর্চা হবে। চর্চাটা ধরুন এই কলকাতার গুলশান, চর্চাটা ধরুন আরজিকর, চর্চাটা ধরুন হসপিটালে কুকুরের মুখে শিশুর দেহ, এগুলো নিয়ে হবে না। নজর ঘোরানোর কৌশল নয় তো, শুরুতেই বললাম কৌশল, অন্যকে প্যাঁচে ফেলার কৌশল, আর সেই কৌশলে দৌড়ো তৃণমূল নেতারা। তৃণমূল সফলভাবে এগোচ্ছে এই সাপ লুডোর লড়াইয়ে, অন্তত বিরোধীদের সঙ্গে খেলার মাঠে প্রশ্নটা থাকলো। তবে এবার দেখাবো রাজনীতির আরো একটা খেলা, এটা পাল্টা খেলা বলতে পারেন। এখন তো এটাই রীতি, ইট ছুড়লে পাটকেল আসবে, আজও এসেছে। বিষের পাল্টা গুলি। খুলে বলি, রাশিয়ান বিষের পাল্টা বিহারের গুন্ডা। রাশিয়ান বিষ স্প্রে করে তাকে প্রাণে মারার চেষ্টা, মারাত্মক অভিযোগ করেছিলেন অর্জুন সিং। এবার পাল্টা সোমনাথ শ্যামের প্রাণ ভয়ের কথা বললেন পার্থ ভৌমিক। কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানোর একটা চেষ্টা চলছে। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে। অর্জুনকে নিশানায় রেখে মুখ খুললেন পার্থ ভৌমিক, বললেন বিহার থেকে গ্যাং ভাড়া করে এনে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। সরাসরি রাগ ঢাক না রেখে নিশানায় অর্জুন, টার্গেট অর্জুন। উত্তর ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যানের প্রয়াণে শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন পার্থবাবু। সেখানে গিয়ে অর্জুন নিয়ে মুখ খুললেন, বললেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে, এবং পুলিশ কমিশনারকেও আমি জানিয়েছি। তাহলে কি বুঝলেন? খুনের আশঙ্কায় পুলিশের দুয়ারে তৃণমূলের সাংসদ, আর বিষ প্রয়োগের আশঙ্কায় ডাক্তারের দুয়ারে বিজেপির প্রাক্তন সাংসদ। ভুলে যাননি তো, রাশিয়ান বিষ শরীরে স্প্রে করা হয়েছে কিনা জানতে ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়েছিলেন অর্জুন সিং। টেস্ট করাতে যাই শরীরের মধ্যে কোনো পরিবর্তন, কিছু চেঞ্জ এরকম কিছু হচ্ছে কিনা হচ্ছে কিনা। এই এমন একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, যদি হয় তখন উঠে যাবো, সরকার মুখোশ খুলবো। রাশিয়ান মাফিয়ারা এটা রেডি করে তৈরি করে ওদের আজ থেকে না 100 বছর আগে থেকেই এই ইতিহাস আছে। মহাভারতে অর্জুনের সারথি ছিলেন শ্যাম, মানে শ্রীকৃষ্ণ। ভাটপাড়ার মহাভারতে অর্জুন বধ করতে চায় শ্যামকে, আবার অর্জুনেরও প্রাণ ভয়। তাই তো অভিযোগ। ঠোঁট কাটা বলে কি, সবাই সুস্থ থাকুন আর সুস্থ রাজনীতি করুন, বিষ কিংবা গুলি কোনোটাই সুস্থ পরিবেশ দেয় না। মহাভারতের কথা যখন উঠলই তখন সঞ্জয়ের কথায় আসি। সঞ্জয়, এই সঞ্জয় অবশ্য মহাভারতের ক্যারেক্টার নয়। এই সঞ্জয় সকলের ক্ষোভের কেন্দ্রে। সঞ্জয় রায় আরজি করে অন্যতম অভিযুক্ত। এই সঞ্জয় রায়কে ধরে বেঁধেই আজ আনা হলো আদালতে, আর সেখানেই অতি সক্রিয় পুলিশ। ছবিটা দেখাবো। এই ছবি গতকালের, আজকের ছবিটা দেখুন।
গতকাল পুলিশ সমালোচনার মুখে পড়েছিল গাড়িতে চাপড় মেরে আর হর্ন বাজিয়ে। আজ তাই সঞ্জয় যে গাড়িতে এসেছে সেই গাড়িটাকেই আড়াল করে দেওয়ার চেষ্টা হলো পুলিশের প্রিজন ভ্যান দিয়ে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।